আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের দিন আমরা আয়নীয় ও সমযোজীয় বন্ধনের প্রথম দিকটা পড়েছি। আজকে এ বিষয়ের দ্বিতীয় পর্ব। আমরা এর মধ্যে আয়নীয় বন্ধন সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি আয়নীয় বন্ধন সাধারণত হয় একটি ধাতু ও একটি অধাতুর মধ্যে। একটি ধাতুর পরমাণু এবং একটি অধাতুর পরমাণু যখন কাছাকাছি আসে, নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করার ইচ্ছায় ধাতুর পরমাণুটি এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতুর পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। যেমন উদাহরণ আমরা দেখেছিলাম যে একটা সোডিয়াম পরমাণু রয়েছে আর একটা ক্লোরিন পরমাণু রয়েছে। সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু যখন কাছাকাছি আসে তখন সোডিয়াম পরমাণুটা একটা ইলেকট্রন ত্যাগ করে এবং তার ফলে সেটি পজিটিভ আয়নে পরিণত হয় এবং তারপরে সেই ইলেকট্রনটি গ্রহণ করে ক্লোরিন পরমাণুটি এবং সেটি একটি নেগেটিভ আয়নে পরিণত হয়। আমরা জানি একটা পজিটিভ এবং একটি নেগেটিভ আয়ন কাছাকাছি থাকলে পরস্পরকে আকর্ষণ করবে। পজিটিভ আয়নটি হলো সোডিয়াম আয়ন এবং নেগেটিভ আয়নটি হলো ক্লোরাইড আয়ন। তাদের আকর্ষণের ফলে সোডিয়াম ক্লোরাইড অণু গঠিত হবে। এইভাবে তারা তড়িৎ আকর্ষণের ফলে একজন আরেকজনের সঙ্গে যুক্ত হয়ে আয়নীয় বন্ধনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করবে। এসো পরের স্লাইডটায় যাওয়া যাক। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিনটে অধাতুর পরমাণুকে। বাঁদিকে রয়েছে নাইট্রোজেন পরমাণু, মাঝখানে রয়েছে অক্সিজেন পরমাণু এবং একদম ডান দিকে রয়েছে ফ্লোরিন পরমাণু। এখন লক্ষ্য করো, নাইট্রোজেন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে রয়েছে 5টা ইলেকট্রন। সহজে দেওয়া নেওয়া করে তারা কিন্তু অষ্টক পূর্ণ করতে পারবে না। অষ্টকের কথা মনে আছে তো, যে সবচেয়ে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে হবে, সেটা কিন্তু তারা পূর্ণ করতে পারবে না। এবং লক্ষ্য করে দেখো, নাইট্রোজেন অণুর সংকেত হচ্ছে N2। অক্সিজেনের সবচেয়ে বাইরের কক্ষপথে আছে 6টি ইলেকট্রন, অক্সিজেনের অণুর সংকেত হলো O2। আর ফ্লোরিন অণুর সংকেত হলো F2 এবং ফ্লোরিন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। আমরা যা শিখেছি তাতে আমরা যা দেখে বুঝতে পারছি যে ইলেকট্রন দেওয়া নেওয়া করে এরা কিন্তু এই অণুগুলোকে গঠন করতে পারবে না। তাহলে এরা কিভাবে অণু গঠন করে দেখা যাক। আমরা পরের স্লাইডে এসেছি একটু ভালো করে দেখার জন্য। দুটো ফ্লোরিন পরমাণু রয়েছে কাছাকাছি, দুজনেরই বাইরের কক্ষপথে রয়েছে 7টি করে ইলেকট্রন। এখন একটি ফ্লোরিন পরমাণু যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, তার বাইরের কক্ষপথে থাকবে 6টা এবং দ্বিতীয় ফ্লোরিন পরমাণুটার বাইরের কক্ষপথে যদিও 8টা হবে এবং সে অষ্টক পূরণ করবে, কিন্তু একটি ফ্লোরিন পরমাণু 6টা ইলেকট্রন হয়ে যাবে। আমি মজা করে বলেছিলাম যে ধাতু অধাতুর মধ্যে ধাতু যেন বড় লোক, সেই ইলেকট্রন দান করে শান্তি পাচ্ছে, আর অধাতু তার কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে শান্তি পাচ্ছে। কিন্তু এক্ষেত্রে দুজনের কেউই এমন বড় লোক নয় যে ইলেকট্রন দান করে শান্তি পাবে। তো তাহলে তারা অণুটা গঠন করে কি করে, দেখা যাক কি করে করে। এই যে দেখো, সমযোজ্যতার দ্বারা ফ্লোরিন অণুর গঠন আমরা দেখতে পাচ্ছি। কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা একটু দেখি। দুটো ফ্লোরিন পরমাণু পাশাপাশি রয়েছে। একটির ইলেকট্রনগুলিকে লাল ডট দ্বারা আর একটির ইলেকট্রনগুলিকে কালো ক্রস দ্বারা বোঝানো হয়েছে। দুটি ফ্লোরিন পরমাণু কাছাকাছি এলো এবং এসে লক্ষ্য করে দেখো একটা অদ্ভুত জিনিস করলো। কেউই কিন্তু ইলেকট্রন দেওয়া নেওয়া করলো না। যে ঘটনাটা ঘটলো যে ফ্লোরিন দুটি পরমাণুই একই জায়গায় যেন ইলেকট্রন জমা রাখে। লক্ষ্য করে দেখো, এই যে অংশটা, এই অংশটায় যেন তারা ইলেকট্রন একটি একটি করে দিয়ে একটা সমবায় তৈরি করল। মানে এই ইলেকট্রনটা একটি একটি করে ইলেকট্রন দেওয়ার ফলে একটি ইলেকট্রন জোড় গঠন করলো। এই ইলেকট্রন জোড়টা কিন্তু তাদের দুজনের। লক্ষ্য করে দেখো, বাঁদিকে যে ফ্লোরিন পরমাণুটি ছিল
যার ইলেকট্রনগুলোকে আমি লাল ডট দিয়ে দেখিয়েছি, তার 7টা এবং একটি ক্রস, এই নিয়ে মোট সে 8খানা ইলেকট্রন গঠন তার সর্ববহিস্থ কক্ষপথে করতে পেরেছে, তাই না? দেখো, লক্ষ্য করে দেখো, 6টা, 7টা, 8টা অষ্টক পূর্ণ করতে পেরেছে। আবার এই ফ্লোরিন পরমাণুটারও কিন্তু অষ্টক পূর্ণ হয়েছে, কারণ এই দুটি ফ্লোরিন পরমাণুই এই ইলেকট্রন জোড়টা ব্যবহার করতে পারছে। তাহলে ফ্লোরিন পরমাণুরা ফ্লোরিন অণু গঠন করলো কিভাবে? ইলেকট্রন জোড় গঠন করে। তারা কেউই কিন্তু ইলেকট্রন দেওয়া নেওয়া করলো না। এটা যেন আমাদের সেই মধ্যবিত্ত সমাজের ব্যাপারের মতো। যারা কেউই বেশি বড়লোক নয় বা কেউই বেশি গরিব নয়, তারা প্রত্যেকেরই নিজের সাধ্যমতো কিছু অর্থ যেন এক জায়গায় জমা করছে এবং নিজের প্রয়োজন মতো সেই অর্থটাকে ব্যবহার করছে। এবং এই ইলেকট্রন জোড় গঠন করার ফলে দেখো, এখানে একটা বন্ধন আমরা দেখিয়েছি একটা সোজা সরল রেখার মাধ্যমে। এটাকে আমরা একযোজী বন্ধন বলছি। অর্থাৎ আমরা দেখতে পেলাম দুটো অধাতু যদি অণু গঠন করে, তারা ইলেকট্রন জোড় গঠন করবে এবং তার ফলে তারা একসঙ্গে থাকবে এবং অণু গঠন করবে। এই যে বিশেষ ধরনের ইলেকট্রন জোড় গঠন করে যোজ্যতা দেখানো বা সৃষ্টি করা, এটাকে বলা হয় সমযোজ্যতা। এবং এই ধরনের পদার্থগুলি যারা সমযোজ্যতার দ্বারা অণু গঠন করে, তাদেরকে বলা হয় সমযোজী পদার্থ। আমরা কিভাবে সমযোজ্যতার দ্বারা ফ্লোরিন পরমাণুরা অণু গঠন করলো সেটা ব্যাখ্যা করব। আমাদের তো পরীক্ষার খাতায় লিখতে হবে। আমরা যে পদ্ধতিতে এই অণু গঠনটা ব্যাখ্যা করি তাকে আমরা বলে থাকি লুইস বিন্দু দ্বারা ব্যাখ্যা। ইলেকট্রনকে বিন্দুর সাহায্যে চিহ্নিত করে একটি সমযোজী বন্ধনের জন্য দুটি পরমাণুর মধ্যে একজোড়া বিন্দু বসিয়ে সমযোজী যৌগের গঠন প্রকাশ করার পদ্ধতিকে লুইস বিন্দু গঠন বলা হয়। যেমন দেখো, আমরা প্রথমে একটি ফ্লোরিন পরমাণু দেখছি যার ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, যার সর্ববহিস্থ কক্ষপথে তোমরা দেখতে পাচ্ছ আমি 7খানা বিন্দু দিয়ে 7টা ইলেকট্রন দেখিয়েছি। আরেকটি ফ্লোরিন পরমাণু রয়েছে যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7, একেও অষ্টক পূর্ণ করতে হবে। এরও বাইরে 7খানা বিন্দু দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখিয়েছি, সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে সেটা দেখিয়েছি। আমরা যদি একই রঙের কালি ব্যবহার করি, তাহলে আগের ছবিতে যেমন আমরা একটা ডট আর একটা ক্রস দেখিয়েছিলাম, সেরকম একটি ডট এবং একটি ক্রস ব্যবহার করতে পারি। তারা যখন কাছাকাছি এলো, দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তারা ইলেকট্রন জোড় গঠন করেছে, সর্ববহিস্থ কক্ষপথটাকে আমরা এঁকেছি এভাবে, এবং এই যে তার ইলেকট্রন জোড় গঠন হয়েছে এবং তার ফলে এই ইলেকট্রন জোড় গঠন করার ফলে আমাদের এই দুটি পরমাণুরই ইলেকট্রন বিন্যাস 2, 8, 8 হয়েছে। এরপর তৃতীয় ধাপ, এখানে একটি একযোজী বন্ধন গঠন করা হয়েছে। আমি তীর চিহ্নের দ্বারা লিখে দিয়েছি একযোজী বন্ধন। এই যে একযোজী বন্ধনটা এইভাবে লিখতে হবে সরলরেখার মাধ্যমে, এবং শেষ পর্যন্ত ফ্লোরিন অণুটি গঠিত হবে। তোমাদের যদি আসে যে লুইস বিদ্যুৎ দ্বারা ফ্লোরিন অণু বা যে কোনো সমযোজী অণুর গঠন ব্যাখ্যা করো, তাহলে এইভাবে ধাপে ধাপে তোমাদের ছবি বিন্দুর সাহায্যে এঁকে এবং সরলরেখার সাহায্যে বন্ধন দেখিয়ে তোমাদের কিন্তু দেখাতে হবে এবং সেটাকে ব্যাখ্যা করতে হবে। এসো এবার আমরা দেখি দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষপথে প্রয়োজনীয় ইলেকট্রন সংখ্যা পূর্ণ করবে কি করে। এর আগেরবার আমরা দেখেছিলাম দুটো ফ্লোরিন পরমাণু তারা নিজেদের মধ্যে কিভাবে ইলেকট্রন জোড় একটি গঠন করে তারা বাইরে যে অষ্টক গঠন করেছিল। কিন্তু এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেনের পরমাণুর ছবি রয়েছে। হাইড্রোজেন পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে একটি করে ইলেকট্রন, এবং অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি তার ইলেকট্রন বিন্যাস 2, 6, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন রয়েছে।
এখন এই 6টা ইলেকট্রনকে 8টা করতে হবে, অষ্টক পূর্ণ করতে হবে, এবং হাইড্রোজেন তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় পরমাণু হিলিয়াম তার মতো তার বাইরে সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন পূর্ণ করতে হবে। তো সেটা কি করে করবে সেটা আমরা একটু দেখি। আমরা পরের স্লাইডে যাই। দেখো সমযোজীয়তা দ্বারা জলের অণুর গঠনের একটা স্লাইড রয়েছে। লক্ষ্য করে দেখো যে আমরা যেমন বলেছিলাম যে অক্সিজেনের বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন রয়েছে, সর্ববহিস্থ কক্ষপথে সেটা কালো ডট দ্বারা আমরা দেখিয়েছি, এবং হাইড্রোজেন সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন, সেটা লাল ক্রস দ্বারা দেখিয়েছি। একই রঙের যদি কালি ব্যবহার করো তাহলে আমরা এরকম ডট এবং ক্রসটা ব্যবহার করতে পারি। তো দেখা যাক, এটা একটা ছোট ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, দেখো কেমন হয়েছে, ঘটনাটা দেখা যাক। 2টো হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণুর কাছে এলো, এবং লক্ষ্য করে দেখো যে 2টো হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণুর সঙ্গে 2খানা ইলেকট্রন জোড় গঠন করেছে। একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন পরমাণু একটি ইলেকট্রন জোড় গঠন করেছে এখানে, আর আরেকটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন পরমাণুটি এখানে একটি ইলেকট্রন জোড় গঠন করেছে। এবং করার ফলে অক্সিজেন পরমাণুর এখন বাইরের কক্ষপথে, সবচেয়ে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন হলো? 8টা। তার অর্থাৎ সে অষ্টক পূর্ণ করলো। এবং হাইড্রোজেন পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে তো হয়ে গেল 2খানা ইলেকট্রন, এরা দ্বৈত সূত্র যেটা রয়েছে সেটা পূর্ণ করলো। এবং লক্ষ্য করে দেখো, এবং একটি করে ইলেকট্রন জোড় গঠন হয়েছে বলে এখানে লক্ষ্য করো যে আমরা একটা করে দাড়ি টেনেছি, অর্থাৎ বন্ধনটা সমযোজী বন্ধন গঠন হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম আরেকটা সমযোজী যৌগ জল, তাদের অণুর গঠন কিভাবে হয় সেটা আমরা দেখতে পেলাম। এবার এটাকে তো আমাদের লুইস ডট পদ্ধতি দ্বারা ব্যাখ্যা করতে হবে, আমরা সেটা দেখি। এই যে লুইস বিন্দু গঠন দ্বারা ব্যাখ্যা, লুইস ডট গঠন দ্বারা ব্যাখ্যা, এটা আমরা করেছি। তোমাদের জন্য ছবি আঁকা রয়েছে। দেখো হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে 1খানা মাত্র ইলেকট্রন বিন্যাসে দেখানো হচ্ছে। মাঝখানে রয়েছে একটি অক্সিজেন পরমাণু, তার সর্ববহিস্থ কক্ষপথে এই যে ডট দ্বারা 6খানা ডট দ্বারা এটাকে একটা অক্সিজেন পরমাণু সর্ববহিস্থ যে কক্ষপথ তাতে যে 6টা ইলেকট্রন আছে সেটা দেখানো হচ্ছে। আরেকটি হাইড্রোজেন পরমাণু, তারও সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন আরেকটি ডট দ্বারা দেখানো হচ্ছে। এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে পরবর্তী ধাপে কি হবে। হাইড্রোজেন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর কাছে এলো, আসার ফলে প্রত্যেকে ইলেকট্রন জোড় গঠন করলো। এর আগেও আমরা দেখিয়েছি যে এইভাবে আঁকতে হবে। এই যে কমন জায়গাটা, এখানে দুটি পরমাণু দুটি ইলেকট্রন দেওয়ার ফলে ইলেকট্রন জোড় গঠন হয়েছে, লেখা রয়েছে ইলেকট্রন জোড়, দেখো এখানে উপরে লেখা রয়েছে ইলেকট্রন জোড়। এবং এখন এর ফলে প্রথম দিকে আমরা দেখাচ্ছিলাম যে হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে একটা, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 2, 6, আরেকটি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1, তারপরে পর্যায়ে এসে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস এসে দাঁড়ালো হচ্ছে 2, অক্সিজেনের 2, 8 এবং আরেকটি হাইড্রোজেনের 2। এর ফলে এই যে আমরা আঁকলাম যে এইভাবে বন্ধন তৈরি হলো, সমযোজী বন্ধন তৈরি হলো, এবং এই যে জলের অণু গঠন হলো। অর্থাৎ আমরা এইভাবে লুইস বিন্দু গঠন দ্বারা এটাকে ব্যাখ্যা করতে পারি, এবং তোমরা এভাবে পরীক্ষার খাতায় লিখতে পারো। এরপরে আরেকটা উদাহরণ আমরা সামনে রাখবো, যে যত বেশি উদাহরণ আমরা রাখবো তত ব্যাপারটা ক্লিয়ার হবে। তোমাদের জন্য আমরা এটা ব্যবস্থাটা করেছি। 2টো অক্সিজেন পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক পূর্ণ করবে কী করে। আমরা এখনও পর্যন্ত যা করেছিলাম তাতে একটি পরমাণু আরেকটি পরমাণুর সঙ্গে একটি মাত্র ইলেকট্রন জোড় গঠন করছিল, কিন্তু লক্ষ্য করে দেখো একটি অক্সিজেন পরমাণু যদি আরেকটি অক্সিজেন পরমাণুর সঙ্গে একটা মাত্র ইলেকট্রন জোড় গঠন করে তাহলে কিন্তু এরা অষ্টক পূর্ণ করতে পারছে না। তাহলে ব্যাপারটা কি হবে মোটামুটি তোমরা বোধহয় আন্দাজ করতে পারছো। দেখা যাক যে আমরা যেটা আন্দাজ করছি সেটাই হয় কিনা। এই যে আরেকটা ভিডিও রয়েছে আমাদের সামনে, দেখি দুটি অক্সিজেন পরমাণু কাছাকাছি এসছে এবং তারা কী করলো, 2টো ইলেকট্রন জোড় গঠন করলো। এবং লক্ষ্য করে দেখো এই জন্য কিন্তু এখানে আমরা 2খানা সরল রেখা এঁকেছি, তাই না? 2টো বন্ধন তৈরি হয়েছে, বন্ধন তৈরি হয়েছে, 2খানা ইলেকট্রন জোড় গঠন করেছে এবং অক্সিজেন পরমাণু তৈরি হয়েছে। এটাকেও আমরা লুইস ডট পদ্ধতি দ্বারা ব্যাখ্যা করতে পারি, বা সেটা দেখি। লুইস বিন্দু গঠন দ্বারা ব্যাখ্যা, লক্ষ্য করে দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 2, 6, 2টো অক্সিজেন পরমাণু পাশাপাশি আছে, দুজনের 2, 6। পরবর্তী ধাপ, তারা দুজনেই 2খানা যে ইলেকট্রন জোড় গঠন করেছে তার ফলে তাদের দুজনেরই অষ্টক পূর্ণ হয়েছে। যে দ্বিযোজী বন্ধন 2টো সরলরেখার দ্বারা আঁকা হয়েছে এবং শেষ পর্যন্ত অক্সিজেন অণু গঠন হয়েছে।
এভাবে আমরা বিভিন্ন রকম অনেকগুলো সিলেবাসে অনেকগুলো উদাহরণ রয়েছে, তোমরা সবগুলো দেখো ভালো করে, আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। এসো এবার আমরা সমযোজী যৌগদের ধর্ম সম্পর্কে কিছুটা জেনে নিই। সমযোজী যৌগদের ধর্মগুলোর মধ্যে প্রথম যে ধর্মটা নিয়ে আমরা পড়ব, প্রথমে দেখব, সেটা হচ্ছে ভৌত অবস্থা। সমযোজী যৌগে তো আয়নের কোনো অস্তিত্ব নেই, এর ফলে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব দুর্বল থাকে। সমযোজী যৌগ বিচ্ছিন্ন অণুরূপে অবস্থান করে। তড়িৎযোজী যৌগগুলোর অণুগুলোর মধ্যে, বা এদের তো কোনো তড়িৎযোজী যৌগের তো নির্দিষ্ট কোনো অণু থাকে না, আয়নগুলোর মধ্যে যে প্রবল আকর্ষণ বল থাকে তার ফলে এরা বেশ কঠিন হয়। কিন্তু সমযোজী যৌগ গ্যাসীয়, তরল অথবা কোমল কঠিন অবস্থায় থাকতে পারে। যেমন উদাহরণ দিয়ে বলা যায় মিথেন গ্যাসীয়, ইথানল ও ক্লোরোফর্ম তরল, ন্যাপথলিন, চিনি, গ্লুকোজ এরা সব কঠিন। এখন প্রশ্ন হতে পারে যে মিথেন কেন গ্যাসীয় হয়, গ্লুকোজ কেন কঠিন হয়? মিথেন গ্যাসীয় হয় এবং গ্লুকোজ কেন কঠিন হয় তার জবাব দিতে গিয়ে বলা যায় যে মিথেন একটি হালকা অণু, গ্লুকোজ তুলনামূলকভাবে অনেক বেশি ভারী অণু। দেখা যায় যে অণুগুলো ভারী থাকে সেই সমযোজী যৌগদের মধ্যে এই কঠিন থাকার প্রবণতাটা দেখতে পাওয়া যায়। দ্বিতীয় যে বিষয়টা সম্পর্কে আমরা পড়ব সেটা হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। অত্যন্ত স্বাভাবিকভাবেই বলা যায় যে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের তুলনায় কম হয়। কেন হয় তোমরা তো বুঝতেই পারছো যে আয়নীয় যৌগের এই আয়নগুলোর মধ্যে একটা প্রবল আকর্ষণ বল থাকে, তার ফলে তাদেরকে আলাদা করা কঠিন হয়। আর এরা যেহেতু বিচ্ছিন্ন অনুরূপে অবস্থান করে সমযোজী যৌগগুলো, তো এদেরকে আলাদা করা সহজ, সেই জন্যে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগদের তুলনায় কম হয়। একটা উদাহরণ দেওয়া যাক, যে ন্যাপথলিনের গলনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড আর স্ফুটনাঙ্ক হচ্ছে 218 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের গলনাঙ্ক হচ্ছে 820 ডিগ্রি সেন্টিগ্রেড। লক্ষ্য করো কোথায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড আর কোথায় 820 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক হচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তৃতীয় যে বিষয়টা নিয়ে আমরা দেখব তা হচ্ছে দ্রাব্যতা। সমযোজী যৌগদের মধ্যে প্রবণতা দেখা যায় জলে দ্রবীভূত না হওয়ায়। যেমন আমরা বলতে পারি যে কার্বন টেট্রাক্লোরাইড এ কিন্তু জলে দ্রবীভূত হতে চায় না। সমযোজী যৌগ সাধারণত ধ্রুবীয় দ্রাবক যেমন জলে দ্রবীভূত হয় না, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে যেমন অ্যালকোহলে দ্রবীভূত হয়। এই কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু বেঞ্জিনে দ্রবীভূত হয়। চতুর্থ যে ধর্মটা সম্পর্কে আমরা জানব সেটা হলো তড়িৎ পরিবাহিতা। সমযোজী যৌগে কোনো ইলেকট্রন আলগাভাবে আবদ্ধ না থাকায় সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না। আর এরা আবার জলীয় বা অর্ধদ্রবীভূত অবস্থায়ও আয়নীয়ত হয় না বলে এরূপ অবস্থায় তড়িৎ পরিবহন করে না। আমরা জানি যে আয়নীয় যৌগগুলো যারা রয়েছে তারা আয়নিত হতে পারে এবং জলে দ্রবীভূত হলে বা গলিত অবস্থায় এরা আয়নে ভেঙে যায়, তার জন্যে তড়িৎ পরিবহন করতে পারে। এবং সমযোজী যৌগগুলোর মধ্যে কোনো ইলেকট্রন আলগাভাবে আবদ্ধ থাকে না, সেই জন্য এরা কখনোই তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু এর কি কোনো ব্যতিক্রম নেই? অবশ্যই আছে। আমরা দেখছি এখানে লেখা রয়েছে ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারবে, অ্যামোনিয়া গ্যাসও জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারবে। এখন আমরা তো এই পড়াশুনোটা করার পর যেটা জানলাম সেগুলোর সম্পর্কে একটু বিভিন্ন বিষয়ের কিছু উত্তর আমরা খুঁজে বার করার চেষ্টা করব। যেমন প্রথম যে সমস্যাটা আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে সমযোজী ও তড়িৎযোজী যৌগের প্রধান 4টে পার্থক্য খুঁজে লিখতে হবে আমাদের। আমরা যা পড়েছি আয়নীয় যৌগ সম্পর্কে যা জানি, সমযোজী যৌগ সম্পর্কে যা জানি, সেটা থেকে আমরা সহজেই এর উত্তরটা পাব। দ্বিতীয়টা হচ্ছে মিথেন সমযোজী যৌগ কেন দেখাও। মিথেন ওই যে লুইস ডট পদ্ধতি বা লুইস বিন্দু পদ্ধতির সাহায্যে কিভাবে মিথেন অণু গঠিত হয় সেটা যদি আমরা দেখাই তাহলেই আমরা বলতে পারবো যে এটা কেন সমযোজী যৌগ। আমরা এক বন্ধন দ্বিবন্ধনযুক্ত সমযোজী যৌগের গঠন কিভাবে হয় সেটা দেখেছি। আমরা এবার একটা ত্রিবন্ধনযুক্ত সমযোজী যৌগ কিভাবে গঠিত হয়
সেটা একটু দেখানোর চেষ্টা করব। আমাদের কাছে যা বই আছে তার থেকে আমরা সহজেই খুঁজে বার করতে পারবো এবং দেখাতে পারবো। এরপরে আরেকটা সমস্যা আমাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে ধরো দুটি মৌলের চিহ্ন হচ্ছে এ ও বি এবং এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20। এখন এ মৌলটির দুটি পরমাণু পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করলে কি প্রকৃতির বন্ধন তৈরি হবে তা ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি, একটু হিন্টস দেওয়া যেতেই পারে। আমরা সমযোজী যৌগ বা তড়িৎযোজী যৌগ যখন গঠিত হয় আমরা দেখেছি খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস। আমরা দেখব এ মৌলটার যে পরমাণু তাদের ইলেকট্রন বিন্যাস কেমন, তাদের পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে 7, আমরা জানি কিভাবে ইলেকট্রন বিন্যাসটা লিখতে হয়। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মৌল দুটি অর্থাৎ এ ও বি নিজেদের মধ্যে অণু গঠন করলে সেটি কিভাবে গঠিত হবে দেখাও, সেটাও দেখাতে হবে। বি এরও ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20, বি এরও ইলেকট্রন বিন্যাস বার করতে হবে আমাদের, করে এটা দেখাতে হবে। আশা করি তোমরা এই উত্তরগুলো সহজেই খুঁজে বার করতে পারবে। অল দ্য বেস্ট।